আজকের বিষয়টি হচ্ছিল সারচার্জ কেন দিতে হয় বা সারচার্জের হিসাব পদ্ধতি কি, একজন করদাতার কেন সারচার্জ দিতে হয় বা সারচার্জ আসলে কি। আমাদের যদি প্রশ্ন করা হয় সারচার্জ কাকে বলে, আজকে আমরা যে ম্যাথগুলি করব সেই ম্যাথ সারচার্জের উপরেই হবে। তাহলে আমরা সর্বপ্রথম জানতে হবে কি সারচার্জ কি। সারচার্জ সারচার্জ আসলে কি সেই বিষয় হচ্ছিল আমরা আজকে পড়ব। তাহলে আমাদের সারচার্জ হচ্ছিল, এখানে যদি প্রশ্ন করা হয় সারচার্জ কি, তাহলে আমাদের উত্তর কি হবে? সারচার্জ হচ্ছিল অতিরিক্ত একজন করদাতার জন্য অতিরিক্ত কর বা চার্জ। একজন একজন করদাতার জন্য কর দাতার জন্য অতিরিক্ত অতিরিক্ত কর বা চার্জ। এই হচ্ছিল আমাদের সারচার্জ কি বা সারচার্জ কাকে বলে। এই প্রশ্নের উত্তর হচ্ছিল একজন করদাতার জন্য অতিরিক্ত যে কর দেয় একজন করদাতা, সেটাই হচ্ছিল সারচার্জ বা কর। আমাদের সাথে যদি যুক্ত থাকেন অবশ্যই আপনি নতুন কিছু শিখবেন আশা করি। অবশ্যই নোট করবেন এবং কি যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারবেন। তাহলে কি আছে, একজন করদাতার জন্য অতিরিক্ত কর বা চার্জে হচ্ছিল কি সারচার্জ। কারণ সারচার্জটা আমরা কোন কোন খাতের জন্য একজন করদাতা দিবেন সেই হিসাবগুলি আমাদের জানতে হবে। এই হিসাবগুলি জানলে অবশ্যই ধৈর্য ধরেন, আশা করি সবকিছু ইনশাল্লাহ হবে। যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন বা ডেইলি ল একাডেমির সঙ্গে থাকেন আশা করি নতুন কিছু শিখবেন। তাহলে কি হলো, আমাদের যদি ছোট প্রশ্ন আসে 1 মার্কের, সেটার জন্য কি সারচার্জ কি প্রশ্ন হতে পারে, টিকা আসতে পারে যে সারচার্জ কি, তখন কি একজন করদাতার জন্য অতিরিক্ত কর বা চার্জ হচ্ছে হলো সারচার্জ। একজন করদাতার জন্য অতিরিক্ত যে টাকাটা দিতে হয় বা কর দিতে হয় সেটাই হচ্ছিল বা চার্জ করতে হয় সেটাই হচ্ছিল সারচার্জ। তাই সারচার্জের আবার কিন্তু একটা আছে, তালিকা আছে, সেই তালিকাটা আমরা ইনশাল্লাহ শিখবো। এর পরবর্তীতে আমরা আশা করি আজকের ক্লাসে আমরা ম্যাথ করব। আমাদের সাথে যুক্ত থাকতে হবে। যদি আপনার কোনো কিছু শিখতে চান, নতুন কোনো কিছু আইজিবি এক্সামের জন্য, যে তাহলে আপনার অবশ্যই যুক্ত থাকতে হবে। আপনি যদি এক্সাম ছাড়াও আপনি যদি একজন সাধারণ করদাতা হন তাহলে কিন্তু সারচার্জের যে হিসাবটি আছে সেই হিসাবটি আপনার জানতে হবে। কেননা এখন যে বর্তমান যে জমানা আছে বা বর্তমান যে সময়, সে সময় আপনার কাছে যত তথ্য থাকবে, আপনার কাছে যত বেশি ইনফরমেশন থাকবে, আপনার তত কিছু মনে করেন যে শক্তিশালী। তাহলে সারচার্জটা কি? সারচার্জ হচ্ছে একজন করদাতার জন্য অতিরিক্ত কর বা চার্জ। তাহলে আমরা এটা মুছে দিলাম যে সারচার্জ কি সেটা। তাহলে আমরা যদি সেই প্যাটার্নটা পড়ি, যে প্যাটার্নটা আমাদেরকে মনে রাখতে হবে বা আমাদের জানতে হবে যে কে কত সারচার্জ দিবেন, সেই বিষয়টা আমাদের জানতে হবে। সারচার্জের যে বিষয়টা আছে সেটা 1 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে হলো কোনো করদাতার যদি 4 কোটি টাকা 4 কোটি টাকার কম, বলতে 4 কোটি টাকা কি, এই ধরনের 0 টাকা থেকে যদি 4 কোটি টাকা পর্যন্ত হয়, 4 কোটি টাকা পর্যন্ত হয়, তাহলে তিনি কোনো ধরনের সারচার্জ দিবেন না। তার সারচার্জ হবে কত? 0%। তিনি কোনো সারচার্জ দিবেন না। একজন করদাতার জন্য এত ছোট লেখা যদিও দেখা যাবে না, তাহলে এটা লেখা মুছা সুন্দর করে বড় করে লিখি। সেটা হচ্ছে হলো একজন কখন সারচার্জ দিবেন সেটার জন্য আমাদের আলাদা যে তালিকা আছে সেই তালিকাটা আমরা ইনশাল্লাহ পড়বো। সেটা কি? 4 কোটি নিট পরিসম্পদ, এটা হচ্ছে নিট পরিসম্পদ নিট পরিসম্পদের পরিমাণ কত? নেট পরিমাণ সম্পদ যদি 4 কোটি টাকা পর্যন্ত হয়, 4 কোটি টাকা পর্যন্ত হলে 0%। সারচার্জ কত হবে? 0%। আমি যদি এই লেখাটা এখান থেকে মুছে দেই অতিরিক্ত, তাহলে আমরা কিন্তু জানলাম সারচার্জ আসলে কি। সারচার্জ হচ্ছে একজন সাধারণ করদাতার অতিরিক্ত যে কর বা চার্জ সেটা হচ্ছে সারচার্জ। তাহলে এখানে কি দিতে হবে? সারচার্জ। তাহলে কি হবে, একজন করদাতার যদি তার আয় হয় 4 কোটি টাকা পর্যন্ত, তাহলে তিনি কিন্তু কোনো চার্জ দিবেন না। আয়কর কিন্তু দিবেন। আবার এখানে যদি আবার করেন যে সারচার্জ কি আবার আয়কর কি, আয়কর কিন্তু আলাদা। আয়কর কিন্তু সরকারকে কিন্তু ট্যাক্স তিনি ঠিকই দিবেন, কিন্তু সারচার্জটা দিবেন না। এন্ড সারচার্জ আর ট্যাক্সের মধ্যে তফাৎ কি সেটা যদি আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই আমার কমেন্টে বলতে পারেন, আমি তাহলে অন্য একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটা প্রয়োজন আজকের ভিডিওর মধ্যে করি। সারচার্জ হচ্ছে হলো একটি নির্দিষ্ট আয়ের পর 4 কোটি টাকা আয়ের পরবর্তীতে যে আয় সারচার্জ অতিরিক্ত কর দিতে হয় সেটাই সারচার্জ। আর সরকারকে তো আপনি আয় হইলে ট্যাক্স দিবেনই, সেটা হচ্ছে হলো স্ল্যাব আছে, স্ল্যাব অনুযায়ী তো আপনি দিবেন। যেহেতু আপনি আয়কর আইনজীবী পরীক্ষা দিবেন,
বা ইনকাম ট্যাক্স নিয়ে আপনি যেহেতু যুক্ত আছেন, তাহলে আপনি এই জিনিসগুলো অবশ্যই জানেন। তাহলে 4 কোটি টাকা পর্যন্ত শূন্য, 4 কোটি টাকা পর্যন্ত তিনি কোনো ধরনের কর দিবেন না। এর পরবর্তীতে 4 কোটি টাকা বেশি যদি হয়, 2 নম্বর কি, 4 কোটি টাকার চেয়ে 4 কোটি টাকার বেশি, 4 কোটি টাকার বেশি 4 কোটি টাকার বেশি থেকে 10 কোটি টাকা পর্যন্ত, যদি একজন করদাতার 10 কোটি টাকা পর্যন্ত আয় হয়, 10 কোটি টাকা পর্যন্ত হলে তিনি দিবেন 10%। এগুলি কিন্তু আপনার মনে রাখতে হবে। যদি আপনার পরীক্ষাতে খালি বলে দেবে যে সার চার্জ নির্ণয় করো, যখন সার চার্জ নির্ণয় করতে বলবো, তখন যদি আপনি মনে করেন যে সার চার্জের যে এই তালিকাটা যদি না মনে থাকে, তাহলে কিন্তু আপনি সার চার্জ অঙ্কটা করতে পারবেন না, তাহলে সেই ক্ষেত্রে ভুল করার সম্ভাবনা আছে। তাহলে শূন্য থেকে নেট পরিসম্পদ 4 কোটি টাকা পর্যন্ত হলে শূন্য, এরপর 4 কোটি টাকার বেশি কিন্তু 10 কোটি টাকা পর্যন্ত হলে 10%। এর পরবর্তীতে তিনি হচ্ছিল যে যদি গাড়ি থাকে, একের অধিক যদি গাড়ি থাকে, সেটা কি একের অধিক, 3 নম্বর, একের অধিক যদি গাড়ি থাকে, ও একের অধিক গাড়ি থাকলে দিব হচ্ছিল 10%। একের অধিক গাড়ি থাকলে কি দিব, 10%, কিন্তু তার সার চার্জ দিতে হবে। এর পরবর্তীতে যদি 4 নম্বরে যাই, সেটা হচ্ছিল যদি তার গৃহ সম্পত্তি মোট 8,000 বর্গফুটের 8,000 বর্গফুটের অধিক আয়তনের গৃহ সম্পত্তি যদি থাকে, তাহলে তার দিতে হবে কত পার্সেন্ট, 10%। তাহলে 10% পর্যন্ত কয়টা গেল, 3টা ধাপ গেল। এখানে আমরা মোট 4 ধাপে আছি। সেটা কি কি, নিট পরিসম্পদ 4 কোটি টাকা থেকে 0% পর্যন্ত, 4 কোটি টাকা পর্যন্ত যদি তার আয় হয়, 0 টাকা থেকে যদি তার 4 কোটি টাকা পর্যন্ত আয় হয়, তাহলে তিনি সার চার্জ দেবেন না, তাহলে সার চার্জ 0%। এর পরবর্তীতে যদি 4 কোটি টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত হয়, তাহলে তিনি দিবেন হচ্ছে 10%। এর পরবর্তীতে যদি তার একের অধিক যদি গাড়ি থাকে, একের অধিক গাড়ি থাকলেও তিনি দিবেন কত পার্সেন্ট, 10%। যদি 8,000 বর্গফুটের যদি বেশি হয়, মানে 8,000 বর্গফুট, ঢাকা শহরে যে বাড়ি আছে বা অন্যান্য অঞ্চলে যে বাড়ি হয়, ফ্ল্যাট হয়, অনেক ফ্ল্যাটও কিন্তু 8,000 বর্গফুটের উপরেও হয়, যদি ইচ্ছা অনুযায়ী বানায়, তাহলে সেই ক্ষেত্রে 8,000 বর্গফুটের অধিক যদি আয়তনে গৃহ সম্পত্তি থাকে, সেটা গৃহ সম্পত্তি কি, সেগুলি আবার কিন্তু সেটাও কিন্তু আমরা পড়েছিলাম। যদি বাড়ি হয়, প্লট হয়, সেই ক্ষেত্রেও কিন্তু যদি হয় 8,000 বর্গফুটের উপরে বা অধিক, তাহলে কিন্তু তিনি দিবেন কত পার্সেন্ট, 10%। তাহলে আমাদের 5 নম্বরটা হচ্ছে আমার, যদি 10 কোটি টাকা থেকে 10 কোটি থেকে 20 কোটি টাকা পর্যন্ত দিবেন হচ্ছে তিনি 20%। এটা কিন্তু সার চার্জের হিসাব, তিনি দিবেন কত পার্সেন্ট, 20%। এর পরবর্তীতে 20 কোটি টাকা থেকে তার যদি 50 কোটি টাকা পর্যন্ত হয়, 6 নম্বর, 20 কোটি থেকে 50 কোটি পর্যন্ত যদি হয়, তাহলে তিনি দিবেন হচ্ছে 30%। এর পরবর্তীতে যদি 50 কোটি টাকার অধিক হলে, তাহলে তিনি দিবেন হচ্ছে 35%। 7 নম্বর হচ্ছে তিনি যদি 50 কোটি টাকার অধিক আয় করেন, কোটি টাকা যদি অধিক হয়, 50 কোটি টাকার অধিক হলে, টাকার অধিক হলে তিনি দিবেন 35%। এই সার চার্জের ধাপ আপনার মুখস্থ করতেই হবে। যদি আপনি খুশিতে করলে করেন, বেজারে করলে করেন, আপনার কিন্তু ভাই বা আপু আপনার কিন্তু মুখস্থ করতেই হবে। যদি আপনার সার চার্জের অঙ্ক মিলেই হয়, তাহলে কি হলো, আমরা যদি কয়েকবার দেখি, সেটা হচ্ছে 4 কোটি টাকা পর্যন্ত শূন্য, 4 কোটি টাকা পর্যন্ত একজন স্বাভাবিক করদাতা কোনো ধরনের সার চার্জ দেওয়ার প্রয়োজন নেই। এর পরবর্তীতে কি, যদি একজন ব্যক্তির একাধিক গাড়ি থাকে, তাহলে তিনি দিবেন কত পার্সেন্ট, 10%। যদি তার 8,000 বর্গফুটের বেশি আয়তনের যদি কোনো ধরনের গৃহ সম্পত্তি থাকে, তাহলেও তিনি দিবেন কত পার্সেন্ট, 10%।
যদি 10 কোটি টাকা থেকে 20 কোটি টাকার মধ্যে 20 কোটি টাকা পর্যন্ত যদি তার আয় থাকে এক বর্ষে বা আয় বর্ষে, তাহলে তিনি দিবেন হচ্ছে হলো 20%। 20 কোটি টাকা থেকে 50 কোটি টাকা পর্যন্ত যদি তার আয় হয়, তাহলে তিনি অতিরিক্ত সারচার্জ দিবেন কত পার্সেন্ট? 30%। এর পরবর্তীতে যদি 50 কোটি টাকারও বেশি আয় হয়, তাহলে তিনি দিবেন হচ্ছে হলো 35%। এই পার্সেন্টেজ আপনাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের কি হলো যে নেট পরিসম্পদ 4 কোটি টাকা পর্যন্ত শূন্য, 4 কোটি টাকার বেশি, 4 কোটি টাকার বেশি 10 কোটি টাকা পর্যন্ত, তাহলে তিনি দিবেন 10%। যদি একের অধিক গাড়ি থাকে তাহলে দিবেন 10%। যদি মোট 8,000 বর্গ ফুটের অধিক আয়তনে গৃহ সম্পত্তি থাকেন তাহলে দিবেন 10%। 10 কোটি থেকে 20 কোটি টাকা পর্যন্ত 20%। এরপর 20 কোটি থেকে 50 কোটি পর্যন্ত 30%। এর পরবর্তীতে 50 কোটি টাকা থেকে অধিক হলে তাহলে 35%। এই বিষয়টা, এই সারচার্জের বিষয় যদি আপনারা আরো ভালোভাবে জানতে চান বা আরো ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনাদেরকে একটু কষ্ট করে যে আয়কর নির্দেশিকা আছে, আমার কাছে যে আয়কর নির্দেশিকা আছে সেটা হচ্ছে আয়কর নির্দেশিকা 2025-26। এই আয়কর নির্দেশিকা 2025-26 যেই নোটটি সরকার প্রকাশ করছেন সেটা হচ্ছে 61 নম্বর পেজে দেওয়া আছে স্বাভাবিক ব্যক্তি করদাতার সারচার্জ। এটা কিন্তু স্বাভাবিক ব্যক্তি যে ইন্ডিভিজুয়াল যে করদাতা আছে তাদের যে সারচার্জ আছে সেই হিসাব এখানে কিন্তু একদম পরিপূর্ণভাবে সুন্দরভাবে দেওয়া আছে। এটা আপনারা অবশ্যই পড়ে দেখবেন। যদি আপনারা পড়েন তাহলে কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবেন। তবে আপনাদের মূল যে বিষয়গুলি বা আমাদের যে মূল বিষয়গুলি সেই বিষয় কিন্তু এইটাই। এর বাইরে কিন্তু আপনার সারচার্জ থাকবে না। আপনার কি থাকবে? আর্থিক পরিসম্পদ থাকবে, একের অধিক বা গাড়ি থাকবে, ফ্ল্যাট থাকবে, বা আপনার যে টাকার বাইরে তার কিছু থাকবে না। তার পরবর্তীতে আপনারা যদি পড়েন তা আরো ভালোভাবে জানতে পারবেন। তাহলে সেটা কি হবে? নেট এই আইনটা হচ্ছিল 2023 সালের 12 নং যে ইটা আছে সেটা সেই আইন। তাহলে এই যে সারচার্জ, এই সারচার্জ আমরা আসলে এখন দেখি, না দেখে বলার চেষ্টা করি। এক নম্বর হচ্ছিল যদি কোনো করদাতার সর্বপ্রথম কি সারচার্জ কি? সারচার্জ হচ্ছিল কোনো করদাতার অতিরিক্ত যে কর বা চার্জ দিতে হয় সেটাই হচ্ছিল সারচার্জ। আমাদের 1 মার্ক প্রশ্ন শেষ। পরে 2 নম্বর কি? সারচার্জের ধাপ কি? কত পার্সেন্ট হলে কত পার্সেন্ট সারচার্জ দিবেন? সেটা হচ্ছিল 0 থেকে 4 কোটি টাকা পর্যন্ত যদি কোনো ব্যক্তির আয় থাকে, একটা আয় বর্ষে যদি আয় থাকে তাহলে তিনি 4 কোটি টাকা পর্যন্ত তিনি কোনো সারচার্জ দিবেন না। 4 কোটি টাকার অতিরিক্ত হয়ে যখন 10 কোটি টাকা পর্যন্ত যাবে তখন তিনি দিবেন 10%। যদি একের অধিক গাড়ি থাকে তাহলে তিনি দিবেন 10%। এর পরবর্তীতে যদি তার 8,000 বর্গ ফুটের যদি বেশি আয়তনের কোনো গৃহ সম্পত্তি থাকে, বলতে বাড়ি থাকে বা যদি ফ্ল্যাট থাকে বা যদি কোনো ভবন নির্মাণাধীন থাকে, তাহলে সেই ক্ষেত্রে তিনি দিবেন হচ্ছিল 10%। এর পরবর্তীতে দেখেন 10 কোটি টাকার পর থেকে 20 কোটি টাকার মধ্যে যদি তার কোনো আয় থাকে বা আয় হয় তাহলে তিনি দিবেন 20%। এর পরবর্তীতে 20 কোটি টাকা থেকে 50 কোটি টাকার মধ্যে যদি তার আয় থাকে তাহলে তিনি সরকারের চার্জ দিবেন কত? সারচার্জ সেটা দিবেন হচ্ছিল 30%। 50 কোটি টাকার উপরে যদি তার আয় হয় তাহলে তিনি দিবেন 35%। আশা করি সারচার্জের ধাপে আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। এই সারচার্জ যদি আপনারা আশা করি নোট করছেন, বা এতক্ষণ যদি নোট নাও করেন, যদি আমার সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনাদের হয়ে যাওয়ার কথা। কেননা আমরা এটা বারবার করার উদ্দেশ্য হচ্ছে আমরা ম্যাথ করব, সেই ম্যাথে যাতে করে আমাদের কোনো ধরনের সমস্যা না হয়। আমরা কিন্তু সারচার্জ কি, সারচার্জের যে ধাপ আছে সেই ধাপগুলো কিন্তু শেষ করলাম ইনশাল্লাহ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।